লেটস গো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। শুরু করছি আজকের ব্লগ। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমরা এই ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি 400 কিলোমিটার পথ যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের রাস্তায় এখন প্রায় অন্ধকার, যেহেতু ছোটো দিনের বেলা সেই জন্য এখন অন্ধকার রয়েছে। হয়তো কিছুক্ষণ পরই সূর্যোদয় হবে, তখনও তোমাদের সাথে সেই সূর্যোদয় মুহূর্তটা শেয়ার করব। বলতে বলতে কিছুটা সময় যাওয়ার পরে সূর্যোদয় হলো। দেখো চারদিকটা কত সুন্দর লাগছে ভোরের আলো। আর এই 400 কিলোমিটার পথ অতিক্রম মধ্যে আমাদের সাথে কী ঘটছে বা আমরা কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা আছি বর্ধমানে। এটা হচ্ছে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ, আর এখানটা হচ্ছে বর্ধমানের সিটি ক্লাব। তো এই সিটি ক্লাব থেকে মানে এটা বা বীরহাটা মোড়ও বলে। আর এই বীরহাটা মোড় থেকে আমাদের ডান দিকে একটি রাস্তা পড়বে, যেটি আমরা চলে যাবো তেলিপুকুরের দিকে। আর এটা হচ্ছে বর্ধমানের মানে শেষ প্রান্তে রয়েছে দামোদর নদ, মানে বর্ধমান জেলার নয়, বর্ধমান শহরের শেষ প্রান্তে রয়েছে দামোদর নদ। আর এটি হচ্ছে কৃষক সেতু। এখানে দামোদর নদটা কিন্তু বেশ চওড়া। আমরা এরকম আরও অনেক নদ নদী অতিক্রম করে আমাদের প্রথম যেটি গন্তব্য পড়বে সেটি হলো রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। আর আমরা সেই কামারপুকুরে কাছাকাছি প্রায় চলেই এসেছি। বর্ধমান থেকে কামারপুকুরে প্রবেশ করার পর বেশ কিছু রাস্তার পরই তোমাদের চোখের সামনে এরকমই ডান দিকে একটি ছোট্ট রাস্তা পড়বে। রাস্তার লেন্থটা খুব বেশি বড় নয় গো। এরকম রাস্তা যেতে যেতে তোমাদের বাম দিকে আবার একটি রাস্তা টার্নিং পড়বে। তোমরা সেই টার্নিংটা ধরে নিলে পৌঁছে প্রথমে তোমাদের চোখের সামনে পড়বে এরকম চিনু শাঁখারি বাড়ি। এই যে চিনু শাঁখারি, ইনি প্রথম রামকৃষ্ণদেবকে ভগবান জ্ঞানে দর্শন করেন। আর এটি যে সকালবেলা এটি বিকাল বেলার দিকে খুলে, তাই তোমাদের ভেতর গিয়ে দেখাতে পারলাম না গো। আর আমরা যখন কামারপুকুর পৌঁছাই তখন ঘড়িতে আমাদের বাজে 8টার মতো। আমাদের রাস্তায় কিন্তু আসতে অনেকটা টাইমই লেগে যাচ্ছিলো, কেন জানি না। রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল। আর তোমাদের এই রাস্তা ধরে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে রামকৃষ্ণদেবের যে মিশনের যে গেটটা রয়েছে বা মঠের গেটটা রয়েছে সেটা। আর এটা হচ্ছে ওই মঠের মধ্যে একটি শিব মন্দির। এই ভিডিওটা আমরা করতে পেরেছি, আর বাকি ভিডিও করার সময় ওরা বললো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা করিনি গো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ম্যাপের মতো দেওয়া আছে, প্রত্যেক জায়গায় কোথায় কী আছে না আছে। এই রামকৃষ্ণ মঠের যে ঘরটা দেখছে এইখানেই রয়েছে রামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপরে বিছানা। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর মাটির ঘর, খুব সুন্দরভাবে পরিপাটি করা আছে। আর এখানে যে ঢেকিশালাটা আছে মঠের মধ্যে, সেখানে কিন্তু রামকৃষ্ণদেবের একটি মূর্তি আছে, যেখানে তাকে পুজো করা হয়। আর মঠের ভিতরটা কিন্তু খুবই সুন্দর। আর ওখানে রয়েছে 120 বছরের একটি আম গাছ, যেটি রামকৃষ্ণদেব বসেছিলেন। আর এটি হচ্ছে হালদার পুকুর। এই হালদার পুকুরে রামকৃষ্ণদেবের ছোটোবেলা থেকে তারপর শ্রী মায়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুকুরে। তাই এখানে কাপড় কাচা বা অন্যান্য কাজ যেগুলো বারণ করা রয়েছে। এখানকার জল অনেকে মনে করে খুবই পবিত্র, তাই সেই জলকে তারা মাথায় নেয়। আর আমরা যখন আমার পুকুরে পৌঁছাই আর এই জায়গাটা আসি, মনে হয় যেন কোনো এক মহালয়ার সকালে আমরা এসে পৌঁছেছি। খুব সুন্দর লাগছিল, যেহেতু তখন খুব লোকজন সেভাবে ছিল না, সকাল 8টার দিকে। খুবই ভালো লাগছিল, খুব শান্তি, মানে একবারে কি বলবো, সবটা ভাষায় বলে প্রকাশ করতে পারছি না গো। তো আমাদের খুবই ভালো লেগেছে। যেহেতু আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, তাই বাকিগুলো তোমাদের দেখাতে পারছি না। এটি হলো কামারপুকুরে বাস স্ট্যান্ড। হুগলি জেলা অতিক্রম করে আমরা এখন প্রবেশ করি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে। আর এরকমই সবুজ চারদিকে ধান খেতে দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলায় যে রানী শিরোমণি দুর্গ ও মহামায়া মন্দির আছে সেটির উদ্দেশ্যে। এরকম একটি ছোট্ট নদী, আর পাশে একটি কি সুন্দর মন্দির দেখা যাচ্ছিল। আর এটি মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন, খুব ছোট্ট একটি শহর, বেশ ভালো। আর এখানে দেখো মন্দিরটি কত একবার মাটির তলায় ঢুকে গেছে। আর এইদিকে চলছে মা দুর্গা প্রতিমা করার কাজ। এখন আমরা কেশপুর থেকে একটা রাস্তায় মিস করে যাই, তো তারপর একটি রাস্তা গেছে গুগল ম্যাপে আমরাকুচি থেকে। সেই রাস্তাটা আমরা ধরি মহামায়া মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাটা প্রথমে ভাবলাম যাক খুব ভালো, বেশ পিচ রাস্তা, খানিকটা এরকম গাছপালা, বেশ ভালো লাগছিলো। কিন্তু কিছুটা যাওয়ার পর আমাদের ভুল যে আমরা রাস্তায় সেটা বুঝতে পারি। গুগল ম্যাপ সবসময় সঠিকটা দেখায় না গো। এরকম একটা আদিবাসী বেশ কয়েকটা গ্রাম পার করে যায়, পুরো জঙ্গল। তারপর ভাবলাম যে কাদা, তারপর সেরকম জল, রাস্তাটা সব জায়গায় নাই গো। ভাবলাম যে না, এই রাস্তায় গেলে আমাদের যে উদ্দেশ্য আছে সেটা হবে না,
প্লাস আমাদের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো এটা হচ্ছে মেদিনীপুরের মানে ফ্লাইওভার, রাঙামাটি ফ্লাইওভার। এটি ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে সবথেকে বড় যে ইকো পার্ক আছে সেটির দিকে। ইকো পার্ক যাওয়ার সময় সেম রাস্তা আবার একটু ভুল হয়, তারপর আবার এই রাস্তাটি পাই। এই রাস্তাটা বেশ সুন্দর, চারদিকটা বেশ সবুজ জঙ্গল, আর মাঝখানে চলে গেছিলাম কালো রাস্তা, খুবই সুন্দর দেখতে লাগছিল সেই সময়। আর এটি হচ্ছে গোপগড় ইকো পার্কের গেট, আর এখানে রয়েছে এখানকার কিছু নিয়মাবলী। এখন আমি পৌঁছে গেছি গোপগড় হেরিটেজ পার্কে। চলো পার্কের ভেতরে যাই, না তোমাদের দেখে পুরো জায়গাটা। প্রবেশ করার আগে এই পার্কে কিছু নিয়মাবলী আছে, সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা পজ করে দেখে নিতে পারো। তোমরা যেই ভেতরে প্রবেশ করবে তোমাদের মনে হবে যেন কোনো একটি বিদেশি পার্কে চলে এসেছো, মানে বিদেশে এরকম পার্ক থাকে ঠিক সেরকম জায়গায় একটাতে পৌঁছে গেছে, এরকমটাই তোমাদের মনে হবে। আমারও ঠিক সেম এরকমই মনে হচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর চারদিকটা পুরো এরকম ঝাউয়ের সবুজ বন। আর এখানে আমি আমার গাড়িটিকে রেখে দিয়ে তারপর আমি চলে গেলাম পার্কের ভিতরে যে আর কী কী আছে সেসব দেখার জন্য। তোমাদেরকে বলি এখানে পার্কিং দুটি গেট আছে, একটি 1 নম্বর গেট ও 2 নম্বর গেট। আমি কিন্তু 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করি, প্রবেশ করার পর কিছুটা আসার পর এরকমই দেখতে পাই। আর তোমরা যদি গাড়িতে আসো, কারণ ভেতরটা কিন্তু অনেকটাই ঝাউয়ের বনটা, তোমাদের আসতে হবে, তো গাড়িতে আসা মনে হয় ভালো হবে। আর দেখো এখানে দুটো সৈন্য ছিল, আর এটা কিন্তু কোনো প্রথমে ভালো ক্লক টাওয়ার, কিন্তু এটা কোনো ক্লক নয়। এখানে একটি জায়গা আছে যেটি মহাভারতের সাথে সমতুল্য, হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত। তো এখানে শুনেছিলাম, মানে শোনা যায় যে এখানে মহাভারতে বিরাট রাজার স্মৃতি বিচারিত স্থান। তো সেই জায়গাটা এবার তোমাদেরকে একটু দেখাবো, যে যেখানে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিল। এটাই হলো মহাভারতের সময়কার সেই বিল্ডিং, গোপগড় হেরিটেজ বিল্ডিং। আর এখানেই মানে জনশ্রুতি আছে যে মহাভারতে বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান, আর পঞ্চপাণ্ডব এই স্থানই অজ্ঞাতবাসে ছিল। দেখতে পাচ্ছ ঠিক এই ক্লক টাওয়ারটার পিছনেই তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটা। আর এখানে বলি এটা কিন্তু অরিজিনাল নয়, এটা একটা স্ট্যাচু। যেহেতু এখানে হাতি একটু বেশি দেখা যায় মেদিনীপুর জেলাতে, তো সেই জন্য এখানে একটা স্ট্যাচু করে রেখেছে। দূর থেকে দেখে মনে হবে সত্যি বলতে অরিজিনাল কোনো হাতি দাঁড়িয়ে রয়েছে। আর এই বিল্ডিংটা চারদিকটা ঘেরা রয়েছে, যেহেতু হয়তো ভেঙে পড়ে যাচ্ছে। আর বর্ষাকাল বললে কি আমি জানি না, মানে বর্ষার শেষ, বর্ষাকাল বলাটা ভুল, এখন শরৎকালই ছিল। তো চারদিকটা পুরো ঘাস পাতায় ভর্তি, তো আমি কাছ পর্যন্ত যেতে পারলাম না, তাই দূর থেকেই তোমাদেরকে জুমে দেখালাম। আর এইদিকে পার্কে দু সাইডে আরও অনেক কিছু দেখানো ছিল, বাট কাপেলরা রয়েছে বলে আর দেখালাম না, তাদের মানে কোথাও একটা গিয়ে হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমি ভিডিওটা এভাবেই করলাম। এখানে দুটো কটেজ রয়েছে, একটা এসি ও নন এসি কটেজ। একটি 500 টাকা ও 1000 টাকা ভাড়া, দুটি আবার আলাদা নাম রয়েছে, একটি হচ্ছে প্রিয়া, একটি হচ্ছে প্রতীক। আর এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। চলো সেই ওয়াচ টাওয়ারে উঠে আমি তোমাদেরকে এই পার্কটা পুরোটা দেখাই। দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু কংসাবতী নদী, আর ওই সাইডটা হচ্ছে খড়গপুর বা খড়গপুর। আর দেখো পার্কে এই দিকটা যেটা আমি হেঁটে এলাম, এই দিকটা পুরোটা ঘন জঙ্গল, পুরোটাই সবুজ। তো পার্কটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে পার্কটা। আর দেখতে পাই পার্কের দিকে কিন্তু বেশ দোলনা রয়েছে, বাচ্চাদেরও মানে এন্টারটেইন হওয়ার মতো অনেক জিনিস রয়েছে। আবার এখানে অনেক বসার জায়গাও রয়েছে। এখানে একটি ফুল দেখো কি সুন্দর, মানে পাতাটাকে হয়তো ফুলের মতো ডিজাইন করেছে। চলো এবার আমাদেরকে বেরিয়ে যাবো এখান থেকে। আর এটি আকাশে মেঘ করছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের গেটটা একবার ভালো করে দেখিয়ে দেবো। এখান থেকে এবার বেরিয়ে যায়। তো যাওয়ার পথে আর একটি জায়গা বলো, দেখো কত সুন্দর, জানি না এটাকে কি বলে, আমার তো বেশ ভালো লাগলো, তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো এবার পার্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আর গাড়িটা নেবো, নিয়ে একবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওখানে যাবো। আবার এই পাশে দুটো বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর।
একদম কত ডিপ এরিয়াটা। দেশের মধ্যে বিদেশি পার্কটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। সেই ঝাউয়ের বন কত সুন্দর লাগছে দেখতে। এই রাস্তাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, চারিদিকে শুধু জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর রাস্তাটা খুব সুন্দর, পার্কটা ভালো। 18 টাকা করে লাগছে পার্কের টিকিট, মানে গাড়ির জন্য 8 টাকা, ঢোকার জন্য 10 টাকা। টাইম কোনো বাঁধা নেই, সন্ধ্যে 6টা পর্যন্ত, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলো একটু ব্যাক সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই। জঙ্গল। এটা হচ্ছে মেদিনীপুরের বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এরপর আমরা চলে এলাম হাই পেটুক রেস্টুরেন্টে খাওয়ার জন্য। যেহেতু তখন ঘড়িতে বাজছিল দুপুর 1:30। আর তোমাদেরকে বলি, আমরা যখন মেদিনীপুর পৌঁছাই তখন আমাদের ঘড়িতে বাজে ওই 11টা 10-15 মতো। প্রায় অনেকটা টাইম লেগে গেছিলো। কিন্তু আমরা রাস্তা শুধু কামারপুকুরে 40 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপর পুরোটাই কিন্তু এসেছি। আর আমাদের ওই যে রাস্তা, যে গুগল ম্যাপে যে ভুল লোকেশনটা দেখিয়েছিলো সেটার জন্য একটু দেরি হয়েছে। আর এই রেস্টুরেন্টে এলে কিন্তু তোমরা এই যে ফ্লাইওভারটা ছিল তার কিন্তু ভিউ দেখতে দেখতে খেতে পারবে। রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন ও ফ্রাইড রাইস। তো চলো তোমাদেরকে বলে দিই কীরকম টেস্ট এখানকার। তো এখানকার চিলি চিকেন টেস্টটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। যা দাম সেই তুলনায় পরিমাণটা অনেকটাই বেশি। আবার কিন্তু ফ্রাইড রাইসটা মোটেই ভালো লাগেনি। কেমন যেন মনে হচ্ছে ফ্রাইড রাইসটা তলায় হয়তো ধরে গেছিলো, বা কীরকম টেস্টটা খুব একটা ভালো লাগেনি। যাওয়ার আগে দেখিয়ে দিই হাই পেটুক রেস্টুরেন্ট, তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো এখানকার খাবার। এরপর আমরা মেদিনীপুর শহরের মধ্যে থেকে একটি রাস্তা রয়েছে যেটি জগন্নাথ মন্দিরকে পাস করে চলে যাচ্ছে গান্ধী ঘাটের দিকে। সেই রাস্তাটি ধরে আমরা চলে এসেছি এখন এই মেদিনীপুরে যে কংসাবতী নদী আছে তার উপর একটি ড্যাম আছে, অ্যানিকেত ড্যাম। তো সেই ড্যাম্পে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা দেখাচ্ছিল গুগল ম্যাপে, তো সেই রাস্তা ধরেই আমরা চললাম। আর এই রাস্তা ধরে গেলে আরেকটি জায়গায় যাব, সেটাও তোমাদেরকে বলবো, আর সেই জায়গাটাও দেখাবো। তো দেখাচ্ছি এখানকার ড্যাম। এটা হচ্ছে পুরো কংসাবতী বা কাঁসাই নদী। দেখতে পাবে এই নদীটি কিন্তু পুরুলিয়া হয়ে এসেছে, পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে বয়ে চলে গেছে। আর ওইটি হচ্ছে মোহনপুর ব্রিজ, যেটি খড়গপুর ও মেদিনীপুরকে সংযুক্ত করেছে। এমনি দেখুন ফ্রেশ টাটকা মাছ ধরে নিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা চললাম এই মেদিনীপুরে এই ড্যাম বা মেদিনীপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে পাত্রা গ্রামের দিকে। কাঁসাই নদী পার বেয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করে যাব পাত্রা গ্রামের মধ্যে। আর এই পাত্রা গ্রামে প্রবেশ করার সাথে সাথে আমরা ফিরে যাব 250 বছরের পুরনো ইতিহাসে। একসময় এই গ্রামে কয়েকশো মন্দির ছিল, আর মাত্র 11টা মন্দির হলে এই গ্রামটি কাশীর সমতুল্য হতো। তবে সেই সব মন্দির এখন আর নেই, সবই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই স্থানে মাত্র 34টি মন্দিরকে সংরক্ষিত করতে পেরেছে। আর এখানকার মন্দিরগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়। এটি হলো কালাচাঁদ কমপ্লেক্স, নবরত্ন কমপ্লেক্স ও রাসমঞ্চ কমপ্লেক্স। গ্রামে ঢুকতে বাম দিকে যেটি চতুষ্কোণ মন্দির পড়বে এটি হচ্ছে কালাচাঁদ কমপ্লেক্স। এখানে রয়েছে কালাচাঁদ মন্দির ও লক্ষ্মী মন্দির। আর এই যে পুরো একটা উঠানের মতো রয়েছে, এইখানে একটু গিয়েই প্রবেশ করলে দেখা যাবে যে রয়েছে 4টি শিব মন্দির, 8 চালার শিব মন্দির। আর এই কালাচাঁদ কমপ্লেক্সটা কিন্তু, এই কালাচাঁদ মন্দিরটাও কিন্তু চতুষ্কোণ মন্দির, চতুষ্কোণ 8 চালা। আর তবে মন্দির রয়েছে, ওই মন্দিরগুলোর মধ্যে কোনোটাতেই কিন্তু শিবলিঙ্গ বা শিব বিগ্রহ নেই। এরকম শুধু শিব মন্দির নয়, অন্যান্য মন্দিরগুলোতে একই অবস্থা, কোথাও বিগ্রহ নেই। এখানে যেটুকু ট্রাকোটা কাজ লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে বেশিরভাগটা ধ্বংসপ্রাপ্ত। আর ওটাই ছিল পঞ্চরত্ন শিব মন্দির। এখানে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়া যাক আর দেখা যাক ওখানে চারদিকটাতে কী রয়েছে। দেখতে পাচ্ছ মাঝখানে একটি উঠান আর চারদিকে মন্দির। এদিকে মনে একটি জমিদার বাড়ি ছিল, তারপর ধ্বংসাবশেষ। এটা পুরো কালাচাঁদ কমপ্লেক্সটা। এক সময় এই স্থানে কত মানুষ না এসে পুজো দিত, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করত। কিন্তু আজ পুরো জায়গা ফাঁকা, কোনো মন্দিরে কোনো দেবতা মূর্তি নেই, চারদিকটা ভেঙে পড়ে গেছে। কেমন যেন একটা অন্যরকম।
আর এখনও কত কাজ রয়েছে, পুরনো যদি সংরক্ষণ ধরে রাখতে পারে তাহলে কত মানুষ ঘুরতে আসতে পারবে। আর মন্দিরগুলো যদি পুজো হয় তাহলে মন্দিরগুলো হয়তো আরও অনেক পরিষ্কার থাকবে। তো এখানকার মন্দিরগুলো তো এইরকম অবস্থা, তো আরও অনেক মন্দির রয়েছে, সেগুলোই তোমাদেরকে আবার ঘুরে দেখাবো। চলো, এই সাইডে বাঁ দিকে আরও কিছু মন্দির রয়েছে, তো এই মন্দিরগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে। এটা হচ্ছে এই গ্রামে সেই সময়কার দুর্গা মন্দির, তবে এই মন্দিরটা বেশিরভাগটা পাথর দিয়ে তৈরি। এই ছোটো ছোটো এগুলাকে কুলঙ্গা বলে। আর দেখতে জায়গাটা সত্যি খুবই সুন্দর, এখানে বেশ কিছু বসার সিটও আছে। আর দেখতে মন্দিরগুলো কতটা রাস্তা থেকে বা যে কোনো জায়গা থেকে কতটা নিচেতে প্রবেশ করে, মানে অনেক দিন পুরনো মন্দির। সাধারণত মন্দির যে কোনো জায়গা থেকে অনেকটা উঁচুতে হয়, প্রায় 4 ফুট বা এরকম উঁচুতে হয়। আর এখানে মন্দিরগুলো পুরো অর্ধেকটা ঢুকে গেছে। আর এটি হচ্ছে সেই গ্রামে প্রবেশ করে ডান দিকে পড়ে নবগ্রহ মন্দির কমপ্লেক্স। আর এই নবগ্রহ মন্দির কমপ্লেক্সকে ঘিরে কিন্তু খুব ছোট্ট একটি গল্প রয়েছে। আর বলি, এই মন্দিরে কোনোদিনই কিন্তু কোনো দেবতারই পুজো হয়নি গো, কারণ এই মন্দিরটিকে সেই সময় অভিশপ্ত হয়েছে বলে বলা হয়েছে সেই গল্পের মধ্যে। আর এই মন্দির বা পুরো এই পাত্রা গ্রাম বা মন্দিরময় পাত্রা গ্রামের ইতিহাস নিয়ে ছোট্ট একটি আমার ভিডিও আছে এই চ্যানেলে, একটু সময় দেখে নেবেন। মানে খুব সুন্দরভাবে এখানকার পুরো জায়গাটি মানে বলা আছে কি ইতিহাস, কেন এই গ্রামে সব কিছু দেওয়া রয়েছে, তো সেটিকে আমার চ্যানেলে দেখে নেবেন। আর রয়েছে গোপ ইকো পার্কেরও ভিডিও, সেটারও আলাদা একটি ভিডিও রয়েছে, সেটাকেও দেখে নেবেন। আর এইখানে মানে গ্রামের ভেতরে প্রবেশ করলেই চলে আসবে বন্দ্যোপাধ্যায় মন্দির, যেটি রাসমঞ্চ কমপ্লেক্স। এখানেই রয়েছে পঞ্চরত্ন শিব মন্দির। তবে এই শিব মন্দিরে কিন্তু যে দ্বাররক্ষীগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা শিব মন্দিরে। তবে এই মন্দিরটা ওই মন্দির থেকে একটু আলাদা, কারণ এই শিব মন্দিরে এখনও কিন্তু শিবলিঙ্গ বর্তমান রয়েছে। এগুলো পঞ্চরত্ন শিব মন্দির। যেহেতু সামনে খালগুলোতে একটু জল রয়েছে, মানে বা খাল বা পরীক্ষা বলা যায়, তো সেইগুলোর জন্য আমি যেতে পারছি না, কাছাকাছি দেখাতে পারছি না ওকে। আর এটি হচ্ছে বন্দ্যোপাধ্যায়দের কাছারি বাড়ি। এখানেও কিন্তু একটি চতুষ্কোণ শিব মন্দির রয়েছে। চলুন যাওয়া যাক, এই বাড়ির মধ্যে প্রবেশ করা যাক। তো বাড়িতে কিন্তু এখন সেভাবে মানে বেশ পরিষ্কার, তবে জায়গাগুলো এটাই বলবো, মানে অন্যান্য জায়গায় যেমন থাকে, যেহেতু এখানে কেউ রক্ষণাবেক্ষণ করছে সেই জন্য হয়তো এখনও পরিষ্কার। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভেঙে পড়ে গেছে ছাদগুলো। এটি একটি 3তলা বাড়ি, তবে যেহেতু জল হয়েছে কিছুদিন আগে সেই জন্য এগুলো সব হালকা হালকা শ্যাওলা পড়ে গেছে, ছাদগুলো সবই ভেঙে পড়ে গেছে। এটি হচ্ছে বন্দ্যোপাধ্যায়দের রাসমঞ্চ। আর দেখতে পাচ্ছি এখানে যে রক্ষীগুলো রয়েছে সবই কিন্তু নারী, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ, তাই এখানে নারী রক্ষী রাখা হয়েছে। আর এটি হচ্ছে ধর্মরাজ মন্দির, তবে এখানেও কিন্তু কোনো বিগ্রহ নেই। এটি গ্রামে প্রবেশ করতে ডান দিকেই পড়বে, যেহেতু এটি প্রথমেই পড়ে এই মন্দিরটি, একবারে রাস্তায় কিছুটা গিয়েই মানে নদীর ধারে এই মন্দিরটি। আর আমরা ভাবলাম একবার ফেরাপথে দেখবো, তাই তখন দেখিনি গো। দেখতে পাচ্ছি দূরে দেখা যাচ্ছে কংসাবতী বা কাঁসাই, দূরে বলাটা ভুল, খুবই কাছে। মনে হয় এই স্থানে প্রচুর বন্যা হতো, তাই এখান থেকে প্রতিটি মন্দিরতে বিগ্রহগুলো অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই গ্রামে প্রতিটি বিগ্রহে পুজো হয়, এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম ও মেদিনীপুর শহরে। আর বলি এই গ্রামের নাম পাত্রা কেন, সেই নিয়ে খুব সুন্দর একটি গল্প রয়েছে। আমার মন্দিরময় পাত্রা যে ভিডিও রয়েছে ওখানে গিয়ে দেখে নিতে পারো, ফুল ডিটেলস রয়েছে এই গ্রামে। আর রয়েছে গোপগড় ইকো পার্কের ফুল ডিটেলস, সেটাও গোপগড় ইকো পার্ক বলে রয়েছে, তোমরা যাও গিয়ে আমার চ্যানেল থেকে ভিডিও দুটো দেখে নিতে পারো। আর এখন ঘুরতে পারছে 4:30, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে প্রায় 380 কিলোমিটার আপ ডাউন মিলে আমাদের রাস্তা। আমি লাইফে প্রথমবার স্কুটি চালিয়ে 380 কিলোমিটার পথ অতিক্রম করলাম, তো সত্যি মানে মনে থাকবে, আর অনেক অভিজ্ঞতা হলো সেই সাথে সাথে। আর এখন ঘুরতে পারছি 10:20 মতো, আমাদের বাড়ি পৌঁছতে হয়তো 11টা বেজে যাবে। তোমরা যেহেতু আমি সারাদিন কী করলাম, মানে পুরো 18 ঘন্টা টাইম লেগেছে, তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম।